মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে এখানের সমস্যাটা কি এবং আমরা কি করতে পারি। তো গত 5 মাসে মোটামুটি বোঝাটা অনেকখানি সম্পন্ন হয়েছে যে আসলে সমস্যাটা কি, এখন আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই অনুযায়ী আমরা কিছু কাজ করছি। আজকে আপনারা একটা প্ল্যান দিয়েছেন এবং এখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের ফাইন্ডিংস সহকারে একটা প্রেজেন্টেশন প্রস্তাব দিয়েছেন। হয়তো আরো আপনাদের পর্যায়ে একটু স্ক্রুটিনাইজ করা হবে। আমাদের জায়গা থেকে আমি একটু আপনাদেরকে শেয়ার করে রাখি, ইতিমধ্যেই আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছি, প্রেজেন্টেশনের যে বিষয়টা বলা হয়েছে তার কিছু কাজ আমরা শুরু করেছি। যেমন এখানে করিডোরের কথা বলা হয়েছে যে আমরা শুধুমাত্র মিডল ইস্টকে গুরুত্ব দিয়ে বাইরের অন্যান্য জায়গায় একটু ওইভাবে আমাদের কম বিবেচনা আছে। বাট আমরা এখন মিডল ইস্টের পাশাপাশি অন্যান্য দিকেও সমান গুরুত্ব দিচ্ছি যে যেখানে আমাদের বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এখানে যদি প্রকৃত অর্থে আপনি বাইরে কর্মসংস্থান করতে না পারেন তাহলে দেশে এই অতিরিক্ত জনসংখ্যা এবং তার কর্মসংস্থান তো দেশে নাই, তাহলে দেশে কি হবে? দেশে নানান ধরনের অপরাধ প্রবণতা বাড়বে, সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে, নানান ধরনের সমস্যা দেশের মধ্যে তৈরি হবে। তো এইটা আমাদের একটা বড় দায়িত্ব। সেক্ষেত্রে সুলতান ভাই যেটা বলেছে এটা ঠিক, যে এটা রাষ্ট্র হিসেবে আমরা এতদিন ধরে ওই জায়গাটা তৈরি করতে পারিনি, যে দল মতের ঊর্ধ্বে থেকে কিছু ব্যক্তি বিভিন্ন সেক্টরে কাজ করে তাদেরকে দেশের প্রয়োজনে কাজে লাগানো। আমরা ওই খাবার টেবিলে বলছিলাম যে ইন্ডিয়াতে এখনো ধরেন আপনার ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার হিসেবে আছে শশী থারুর, সে তো কংগ্রেসের নেতা, এবং বাংলাদেশের পলিসি বিজেপি ক্ষমতায় আসুক কংগ্রেস আসুক এটা কোনো চেঞ্জ হয় না, একই থাকে। সো আমাদেরও জাতীয় কিছু স্বার্থকে মাথায় রেখে আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের অভিবাসন নীতি, আমাদের এরকম কিছু পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। তো এই জুলাইয়ের পরবর্তীতে বোধহয় এই আমরা একটা সুযোগ পেয়েছি যে আগের এই কনভেনশনাল রাজনীতির জায়গা থেকে যারা সরকারে থাকতো, বিরোধী দলের কোনো মানে এক্সিস্টেন্স থাকতো না গভর্নমেন্টে, এইবার আমরা দেখতেছি যে বিভিন্ন কার্যক্রম পার্লামেন্টারি কমিটিতে অপোজিশনের প্রতিনিধিরা আছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা মত বিনিময়ের মাধ্যমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আমাদের নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির যে সরকারকে প্রেশারাইজ করার নীতি গ্রহণে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণে একটা সুযোগ ছিল, সেটিও কিন্তু অনেকদিন ধরে আমাদের এখানে চর্চাটা নাই, বিশেষ করে গত এই 16 বছরের একটা কর্তৃত্ববাদী শাসনের কারণে। এখন আর সেটি স্কিপ করার বোধহয় সুযোগ নাই। আপনারা আজকে যেই সাজেশনগুলো দিয়েছেন সেটা আমরা ইতিমধ্যে চিন্তা করছি। যেমন আমাদের প্রবাসী কল্যাণ সেন্টারের কথা ভদ্র মহিলা বললেন যে উনি 13,500 টাকা সহায়তা পেয়েছেন। আমি এটা ওপেন মিটিংয়ে বলেছিলাম যে আমাদের আরেকটু সহায়তাটা বাড়ানো দরকার। বর্তমান বাজার ব্যবস্থায় এই টাকা দিয়ে খুব বেশি কিছু করার থাকে না। আমরা বারবার রেমিটেন্সের কথা বলি, 30 থেকে 35 বিলিয়ন ডলার তারা পাঠায় এবং বাংলাদেশের ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কিন্তু আমরা তাদের জন্য কতটুকু কি করতেছি। তো সেখানে আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তা করছি। যেমন আমাদের যে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আছে, ওখানে কিন্তু প্রায় 1,500 কোটি টাকার মতো এই প্রবাসী যারা যায় তাদের টাকাই আছে এবং ওই টাকাটা তাদের ওয়েলফেয়ার ছাড়া অন্য কাজে কিন্তু খরচ করার বিধান নাই। সেই জায়গা থেকে আমরা যেমন আমাদের টিটিসির গুলোর কথা বলেছিল মিস্টার গুঞ্জন, সে ইতিমধ্যে মানে বলছিল যে টিটিসি তারা একটা সার্ভে করেছিল, এটা আমরা একমত। আমি গভর্নমেন্টে আছি তাই বলে আমাদের দুর্বলতাগুলো আমরা বলবো না, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। এই কারণে উনি একবার বলেছিলেন যে নতুন টিটিসি করা লাগবে না, কারণ 50টা আমাদের পাইপলাইনে আছে, যেগুলো আছে এগুলোকে আগে ফাংশন করান। এবং টিটিসি গুলো নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদাভাবে পর্যবেক্ষণ করছে যে কোনটার কি অবস্থা। তখন তো এটা তো আমরা 6 মাস ধরে আমরা পেয়েছি, এটা একটা অবকাঠামো তৈরি হয়েছে অনেকদিন, এটা কিভাবে রান করবে তার একটা পলিসি। তো অবকাঠামো তৈরি হওয়ার আগে এটা কি কাজে ব্যবহৃত হবে, এটা কিভাবে চলবে, এর যদি একটা নীতিমালা ঠিক না করে আসলে তৈরি করা হয় তাহলে তো এটা শুধুমাত্র অর্থের অপচয় ছাড়া কিছু না। আমি কিছু জায়গায় দেখেছি টিটিসি করেছে গ্রামে বলে বিলের মাঝে, ওখানে লোকজন স্বাভাবিক সময় লোকজন যায় না, তাহলে ট্রেনিং নিতে ওখানে কে যাবে? সেই ক্ষেত্রে এই টিটিসি গুলোর স্থান নির্বাচন এখন আমাদের যেটা পাইপলাইনে ছিল আরো কয়েকটা করার, ওইটার বিষয়ে আমরা নতুন করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই টিটিসি গুলোকে পুরো ফাংশনিং করা, সরকার যেটা একটা নির্বাচনী ইশতেহার ছিল উপজেলা পর্যায় পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করা, এবং এই টিটিসি গুলো যদি আমরা কাজে লাগাতে পারি
আমাদের 23টা মন্ত্রণালয় অধিদপ্তর আছে যারা ট্রেনিং করে। ধরেন আইসিটি ট্রেনিং করায় যুব ক্রীড়া মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় একই ট্রেনিং কিন্তু বিভিন্ন জায়গায় করে। তো এইগুলো আলাপ আলোচনা করে আমরা এনএসজি এর তত্ত্বাবধানে এগুলোকে আপনার একটা জায়গা আনার চেষ্টা করতেছি, যেন কিছু কিছু ট্রেনিং নির্দিষ্ট কিছু মিনিস্ট্রি করে। সেক্ষেত্রে আমাদের অভিবাসী বিশেষ করে যারা যায় তারা 3 দিনের একটা পিডিও করে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওইটাতে পার্টিসিপেট না করেই কিন্তু তারা কোনোভাবে ম্যানেজ করে সার্টিফিকেট নিয়ে যায়, যার ফলে ওই দেশে গিয়ে, যেমন এখন জাপানে আমাদের অনেক লোক যাওয়ার একটা সুযোগ আছে যে সেখানে এইচপি করে। এখন সেখানে যদি জাপানিজ কালচার মোটামুটি না বুঝে, ওই দিন আমি একটা সেমিনার ছিলাম, একজনে বলল যে আপনি ওয়াশরুম ইউজ করেছেন, ওয়াশরুমের এই কমোডে যদি পানি টানি এটা থাকে, এটা কিন্তু জাপানিরা খুব বাজেভাবে নেয়। তো এখন এইটা ঠিক আছে, আমাদের এখানে একটা কালচার, ওখানে আরেকটা কালচার, তো ওইখানে কাজ করতে হলে তো আসলে ওই কালচারটা আমাদের মধ্যে কিছুটা রপ্ত করতে হবে। আজকে আমি এখানে আসার আগে আমাদের থাইল্যান্ডের একটা টিম আসছিলেন, সেখানে লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সিনেটের, ওনারা আসছে। ওনারা এখানে বলো যে কম্বোডিয়ার সাথে তাদের সংঘাতের ফলে প্রায় 1 মিলিয়নের মতো তাদের লেবার শর্টেজ আছে, তারা বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে প্রেফার করতেছে, বাট আবার 3-4টা সিকিউরিটি কনসার্ন ব্যক্ত করেছে। একটা হচ্ছে যেমন মালয়েশিয়ার সাথে তাদের বর্ডার, এটাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে মালয়েশিয়া চলে যেতে পারে। আবার এখানে এক্সট্রিমিজমের একটা ইস্যু তারা বলেছে, এবং বিশেষ করে যারা যাচ্ছে তারা যেই কোম্পানিতে যাবে সেখানে থাকবে নাকি আবার অন্য কোম্পানিতে সুইচ করবে, এবং বিশেষ করে তাদের সিকিউরিটির জন্য একটা থ্রেটের কথা ব্যক্ত করেছে। এখন আমরা যদি এখান থেকে যারা যাচ্ছে তাদেরকে যদি এরকম একটা বেসিক গাইডলাইন, একটা মোটিভেশন দিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো এই ধরনের ঘটনা হতো না। কিছুদিন আগে আপনারা জানেন যে ইউএই থেকে বেশ কিছু মানুষের ভিসা ক্যান্সেল হয়েছে। ফর্মালি ইনফর্মালি আমরা বিভিন্নভাবে অনেক কিছু তো বলতে চাই না, তারা সিকিউরিটি রিজন দেখিয়েছে। কিছু দেখলাম যে আমরা আমাদের ওখানে কিন্তু যুদ্ধের সময় তারা বলেছে যেটা নিয়ে ফেসবুকে পোস্ট, সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা লেখালেখি না করার জন্য। তো আমাদের লোকজন তো বুঝে না, তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করেছে, দেখা যায় ইরানের আপনার মিসাইল মেরেছে, সে না বুঝে বাবা দিয়েছে যে সাবাস, এইটা সে শেয়ার করেছে। তো এইটা তো তারা তাদের মধ্যে থেকে তাদের সিকিউরিটি ইস্যু, বিকজ ওই যে একটা ঘটনা শুনছেন যে একটা হোটেলে রেখেছে আমেরিকান একটা টিমকে, ওই 3টা হোটেল চেঞ্জ করেছে, তারপর ওখানে আক্রমণ হয়েছে। তো এখন ওরা তো দেখে যে সোশ্যাল মিডিয়াতে সে লেবার হোক, কিন্তু এরকম একটা পোস্ট শেয়ার করা, ওকে তাহলে সে বোধহয় সাথে একটা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যারা দেশের বাইরে যাচ্ছে ওনাদেরকে গাইড করাটা আমাদের খুব প্রয়োজন। সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে আসছেন, আমি এটা ধন্যবাদ জানাই। এবং আমার উপলব্ধি যে বাংলাদেশের এই বিগত দিনগুলোতে ব্র্যাক কিংবা ইউসেফ, গ্রামীণ ব্যাংক, এরকমের কিছু বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্যক্তিত্ব যদি রোল না থাকতে, তাহলে বাংলাদেশকে আজকের এই যে জায়গায় এসেছি এটা খুব ডিফিকাল্ট ছিল। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের আজকের এই প্রেজেন্টেশন এবং আপনাদের এটাকে ন্যাশনাল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলে তো আমরা ন্যাশনাল বলতে পারি নাকি, তার আগে তো বোধহয় ন্যাশনাল বলা ঠিক হবে না। আপনারা প্রস্তাবিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এবং আমরা ইতিমধ্যে এটা জিসিএম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান লঞ্চ করেছি। তো তার অনেক কিছু এখানে আপনাদের চিন্তার সাথে এখানে মিলবে। আর আমরা যেটা অবশ্যই আমাদের যারা মাইগ্রেন্ট পিপল তাদের রাইটস প্রোটেকশন করার বিষয়ে আমরা আজকে এই থাইল্যান্ড তাদেরকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে আমাদের দেশের নাগরিক যারা যাচ্ছে তাদের হেলথ ইস্যু আছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেটা কিভাবে নিরসন করা হবে, এই ইস্যুগুলো রেইজ করতে হবে, এই ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে, এটা আমাদের একটা কনসার্ন আছে। এবং আপনারা লিগাল সহায়তার কথা বলেছেন, ইতিমধ্যে কিন্তু 12টি দেশে, যেই দেশগুলোতে আমাদের বাংলাদেশি বিশেষ করে মানে কাজের উদ্দেশ্যে যায়, 12টা দেশে কিন্তু এই লেবার লিগ্যাল প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা চুক্তি আছে। আমাদের দেশের যারা ওখানে সমস্যায় পড়ে তারা ক্ষতিপূরণ কিংবা যে কোনো সমস্যার সমাধান দাবি করতে পারে। এবং পাশাপাশি আরো কয়েকটা দেশে, 8টা দেশে আপনার প্রক্রিয়াধীন আছে। 2টো দেশে সেইফ হোম, ওমানে, সৌদিতে আছে 2টো, রিয়াদ এবং জেদ্দায়, ওমানে আছে একটা, 3টা। 2টো দেশে 3টা সেইফ হোম আছে, বিশেষ করে এটা আমাদের উইমেন তাদেরকে সাপোর্ট করার জন্য, যদি তারা কোনো ধরনের সমস্যায় পড়ে সেক্ষেত্রে যেন আমরা সাপোর্ট করতে পারি। এটা ঠিক যে বাংলাদেশে আমরা এটা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে রিইন্টিগ্রেশনের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের একটু বিশেষ সাপোর্ট আমাদের প্রয়োজন। এবং আমি
দুটো নারী সংগঠনের প্রোগ্রামে গিয়ে বলেছিলাম যে আপনারা আগাই আসেন, আপনারা ইন্টারন্যাশনাল বিভিন্ন পার্টনারও যারা কাজ করে ওরা মিনিস্ট্রি আপনারা জয়েন্টলি আমরা এই কাজটা করি। কারণ হচ্ছে নারীদের নানান সামাজিক বাস্তবতায় তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো একটু ডিফিকাল্ট হয় দেশে এসে। উনি যেভাবে স্বাচ্ছন্দ্যে বলছে কিংবা মনোবল ধরে রেখেছে, অনেকে এটা পারে না, অনেকে পাগল হয়ে যায়, সেন্স হয়ে যায়, এত কষ্ট করে টাকা পয়সা করলাম পরিবার পাচ্ছে না। এইটা চিন্তা করে কিন্তু এই যে এখন যে প্রবাসী কার্ডটা, যেটা আমাদের এক ভাই বলেছেন, প্রবাসী কার্ড ডিফারেন্ট বিএমইটির থেকে, এবং আমার ধারণা এটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখাবে। কারণ হচ্ছে যে এখানে ইতিমধ্যে আপনারা শুনেছেন 10টা বেসিক সুবিধা বা সাপোর্ট দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। এক নম্বর হচ্ছে যে তাদের যে প্রণোদনা যেটা আসে সেটা 2.5% থেকে 3% উন্নীত করা। 2 নম্বর হচ্ছে যে তারা যে কমন কিছু অভিযোগ করে যে দেশের বাইরে সমস্যা পড়লে দূতাবাস তারা সেবা পায় না, কার্ড হোল্ডারদেরকে মাস্ট বি যখন সে পাঞ্চ করবে কিংবা সিস্টেমে আপনার যখন সেবা নিতে গেলে ওইটাকে মতো আপনার এটা পাঞ্চ করা লাগবে। তো আমরা একটা অটোমেটিক পাবো যে কি সেবা দিচ্ছে, কি অভিযোগ নিয়ে গেছিল, যেটা এখন বিএমইটির ওইপিতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে যে মডিউলটা কিছুদিন আগে সংযোজন করা হয়েছে যে কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমাদের দেশের মানুষ হয়তো সবাই অনলাইন কিংবা প্রযুক্তিতে সবাই এক্সপার্ট না, বাট যারা দিচ্ছে সেই অভিযোগটা তো ওখানে আপনার আপডেট দেওয়া হচ্ছে যে কি পর্যায়ে আছে, কি হয়েছে। আর ম্যানুয়াল পদ্ধতিতে যেগুলো আমরা করতেছি তো এমবেসি গুলোতে এখন এই কার্ডের ফলে অ্যাভয়েড করার সুযোগ নেই। সেম ভাবে দেশে এসেও আশা করি যে তাদের এয়ারপোর্টে এটা স্বীকার করতেই হবে। কারণ আমাদের শুধু আমি ভাই বলেছি এটা ঠিক যে এই প্রবাসী কল্যাণ না, আমাদের প্রশাসন তো প্রো পিপল আমরা বানাইতে পারি নাই। কারণ ইউনো অফিসে কিংবা থানায় একজন সাধারণ মানুষ যদি ওসির কাছে যায় কিংবা সেকেন্ড অফিসারের কাছে যায়, তাকে কিভাবে রিসিভ করবে মানে আমরা সবাই সেটা জানি বেটার। আর যদি জাফর ভাই একজন সিনিয়র রাজনৈতিক মানুষ, সে গেলে তার পরিচিতির কারণে তাকে একবার মূল্যায়ন করবে, সুলতান ভাই গেলে তাকে একবার মূল্যায়ন করবে, অন্যরা আমি গেলে রাজনীতির পরিচিতি এই মন্ত্রী হওয়ার আগেও একবার মূল্যায়ন করতে। কিন্তু সাধারণ মানুষকে কিন্তু ওইভাবে ট্রিট করে না। অনেক ক্ষেত্রে ওসির রুম পর্যন্ত যেতেই পারে না, ডিসি অফিস এসপি অফিস যেতেই পারে না অন্যান্য জায়গায়। তো আমাদের প্রশাসনকে যারা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী, সেখান থেকে আবার হয়েছে কর্মকর্তা, তো সেই কর্মকর্তা এবং কর্মচারীদের তো দায়বদ্ধতা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারিনি। এখন রাতারাতি তো হবে না, বাট এইটা একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমরা দেখছি যে ওনার যে ডাউন টু আর্থ বিহেভিয়ার এবং ওনার যে অ্যাপ্রোচ, এইটা অনেককে এই দিকে যেতে উৎসাহিত করছে, সেটা পলিটিশিয়ান থেকে শুরু করে অনেককে। তো এইটা আমাদের জন্য একটা মানে আমি মনে করি যে ভালো দিক যে প্রধানমন্ত্রীর এই বিনয়ী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা অনেককে চাপেও রাখতেছে যে না, প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, সুতরাং আমরা মন্ত্রী আছি, আমলারা আছি, আমাদেরও এই লাইনে কিছুটা হাঁটতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে এখনকার প্রশাসন কিছুটা ধীরে ধীরে জনবান্ধব হবে। আর প্রবাসী কার্ড চালুর মধ্যে দিয়ে আমরা এই দূতাবাস কিংবা এয়ারপোর্টের কর্মকর্তা বলেন কিংবা পরবর্তীতে আপনারা যেটা বলছেন যে প্রবাসী কল্যাণ সেন্টার 35টা জেলা আছে, পর্যায়ক্রমে এটা 64 জেলায় হবে, এবং প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি অফিস, এভাবে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক সব আমরা একসাথে নিয়ে আসার জন্য ইতিমধ্যে একটা প্রস্তাব তৈরি করেছে যে আমাদের অফিসগুলো হবে প্রয়োজন একটা বিল্ডিং ভাড়া নেবে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর একই বিল্ডিং এ যেন এই সেবাটা আমরা দিতে পারি। এবং এমন একটা আলোচনা হচ্ছে যে নিজস্ব একটা অবকাঠামো, প্রয়োজনে 3 তলা হবে একটা বিল্ডিং, ওখানে ওয়ান স্টপ সলিউশন ইন দ্য লং টার্মে। পাসপোর্টটা যেহেতু আসলে আমরা সরাসরি দেই না, আমাদের সাধারণ প্রবাসীদের সমস্যা এটা, কিন্তু হোম মিনিস্ট্রির সাথে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, ওনারা একমত হয়েছে যে প্রবাসী এই অফিসে যদি আমরা একটা কাউন্টার স্থাপন করি, ওনারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে প্রবাসী যাওয়ার জন্য ওয়ান স্টপ সলিউশনের ক্ষেত্রে ওনারা সহায়তা করবে। এটা ডিসি সম্মেলনে এই প্রস্তাব এসেছিল, আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করি সেক্ষেত্রে তাদের হয়তো কিছু সমস্যা সমাধান না, অনেকখানি সমস্যার সমাধান হবে। একটা বড় সমস্যা আছে আমাদের এখানে, মধ্যস্বত্বভোগী দালাল বা ইন্টারমিডিয়েট যাই বলি না কেন, ওনাদের ফলে উচ্চ অভিবাসন ব্যয়, এটা ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়ের একটা খসড়া আছে, কেউ মানে না। তো এখন আমরা বলছি যে প্রয়োজনে এটাকে বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাড়ান। যেখানে আপনি লিখছেন 78 নিতে আপনি পারেন না, প্রয়োজনে এটা 1.5 থেকে 2 লাখ করেন, তারপরে এটাকে আপনারা বাস্তবায়নযোগ্য হচ্ছে কিনা সেটা মনিটর করেন। তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব নেওয়ার পর ওনারা কাজ করতেছে কোন দেশে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় কিরকম হতে পারে।
আর সত্যিকার অর্থে একটা জায়গায় আমাদের অসহায়ত্ব বা আমাদের উইকনেস আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। যেমন ধরেন মালয়েশিয়াতে যেটা হচ্ছে এখন, আমরা তো শুরুর দিকে করা যে আমরা কোনো সিন্ডিকেট হতে দেব না। বাংলাদেশের লাস্ট গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট তাদের, সেখানে পরিষ্কার বলাই আছে মালয়েশিয়ান গভর্নমেন্ট উইল সিলেক্ট বিআরএ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি, ওরা সিলেক্ট করবে। তাহলে ওরা যদি 10টাকে দেয়, এই গভর্নমেন্টের তো কিছু করার নেই যে আপনি বন্ধ করে রাখতে পারবেন। প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমরা তো আলাপ আলোচনা করেছি, সেখানে একমত হয়েছে যে প্রক্রিয়াটা তারা এনশিওর করলে আমাদের দিক থেকে সবচেয়ে কনসার্ন যখন এই চালু হয় মার্কেটটা, তো 2008 সালের পর থেকে আপনার 16 সালে চালু হয়েছিল, আবার 2 বছর বন্ধ 18 সালে চালু হয়েছিল, আবার 22 সালে চালু হয়েছিল, চালু হয়ে 1-1.5 বছর থাকে আবার বন্ধ হয়ে যায়। এবং বিশেষ করে সে সময় 10-15-20 হাজার লোক এরকম যেতে পারে, আটকে পড়ে। তো এই ধরনের পরিস্থিতির জন্য শিকার না হয়, প্লাস হচ্ছে কম খরচে এখানে যেন তারা যেতে পারে। এখনো দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির প্রস্তাবিত আলাপ আলোচনা শেষের পর্যায়ে আছে। ফাইনালি সিদ্ধান্তটা ওনারা যেটা দিবে ওইটাই আমাদের অনেক ক্ষেত্রে মেনে নিতে হচ্ছে। আজকে থাইল্যান্ডের ওই আলাপ আলোচনা ওনারা এরকম একটা প্রস্তাব করেছে যে ওনারা একটা অনলাইনের আমার অ্যাপস করবে, সেই অ্যাপসের মাধ্যমে ওনারা বাংলাদেশি বা যারা যাবে ফরেন ওয়ার্কার, সেখানে তাদের ট্র্যাকিং এবং ট্রেসিং করার ক্ষেত্রে যে তারা ওই লোকেশনে আছে কিনা, বা তাদের যেন ইনফরমেশন গুলো তাদের কাছে থাকে। এখন এই ধরনের কিছু কন্ডিশনে আমাদেরকে এগ্রি করতে হয় যে প্রয়োজনটা আমাদের তাদের চেয়ে, কিন্তু তারপরেও এই জায়গা থেকে আমাদের অবশ্যই যে আমাদের দেশের নাগরিকরা ওখানে একটা দুর্দশার মধ্যে পড়তেছে কিনা, বিপদে পড়তেছে কিনা, অমানবতার জীবনযাপন করতেছে কিনা, এই জায়গাতে আমরা একমত হব না। তো সেই জায়গা থেকে আমরাও আমাদের দেশের নাগরিকদের অধিকার মর্যাদার প্রশ্নে আমরা কমিটেড, এবং জিসিএম বাস্তবায়নের মধ্যে দিয়ে প্লাস হচ্ছে আজকে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, আশা করি এখানে বাস্তবায়ন করতে সরকারের খুব আহামরি কোনো সমস্যা হবে না। এটা বাস্তবায়ন হওয়ার মধ্যে দিয়ে কিছুটা এই ক্ষেত্রে আমরা অভিবাসীদের জন্য একটা নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।